আমার সারা জীবনের কামাইও নিয়ে গেছে, এখন আমার কি হবে? কত হিরে ছিল? 4000। 4টে রেখে গেছে। আচ্ছা যোগেশবাবু, একটা কথা বলুন, এই হিরেগুলোর দাম কত হবে? তা প্রায় 50 কোটি। 30 লাখ টাকার গয়নাও নিয়ে গেছে। এনার শরীর তো পুরোটাই পুড়ে গেছে। ভেতরে চলো। এদের প্রত্যেকের মৃত্যু একইভাবে হয়েছে। মনে হচ্ছে খুব জোরে ইলেকট্রিক শক লেগেছে। কি বলছেন? শক তো আমার লেগেছে স্যার, কাঙাল করে দিয়েছে। তুমি আর কাঙাল? কত টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলে? আমাকে সন্দেহ করছেন সাহেব? সন্দেহ করার জন্য সরকার আমাদের মাইনে দেয়। এখনো গরম আছে স্যার। হ্যাঁ স্যার, কি হয়েছে? এই দেখুন স্যার, এখান থেকে দুটো মেন ওয়্যার বাইরে বেরিয়ে আছে। তাহলে স্যার এখান থেকে শুধু 440 ভোল্ট সাপ্লাই হয়। আর যেভাবে এখানে শরীরগুলো পুড়ে গেছে তাতে মনে হয় কেউ এখানে হাই ভোল্টেজ ব্যবহার করেছে। আরে পরিষ্কার করে বলো, কি বলতে চাইছো? স্যার এই ওয়্যার দুটো কেউ বের করেছিল। তারপরেতে হাই ভোল্টেজ সাপ্লাই করা হয়েছে। তাও প্রায় 1000-এরও বেশি ভোল্ট ব্যবহার করা হয়েছে স্যার। 1000 ভোল্টের থেকেও বেশি? কেজি, তুমি একটা খুব ভালো কাজ করেছো পুরো 987 দিন পর। বিলি, আমার এটা মনে হয় যে আমি যখনই কোনো কাজ করি আমি ভালো কাজই করি, কিন্তু এতদিন পর এমন কি কাজ আমি করলাম? আমিও জানতে চাই। 987 দিন পরে তুমি প্রথমবার ছুটি নিয়েছো। থ্যাংক গড। কি বলছো কি বিলি ম্যাডাম? সত্যি? চলো এবার যখন আমি ছুটি নিয়েই নিচ্ছি, তোমার এই ডায়েরিটাকেও তুমি ছুটি দাও। চল ভাই জওয়ান, হ্যাঁ বস। বল এবার
কেমন লাগছে তোর এই ফ্রাইড রাইস? বস হেভি মজা লাগছে, কে রাজ্যিক জায়গায় নিয়ে এসছে বস, একদম সলিড এনজয় করছি। কিন্তু জানি না কেন বেলি ম্যাডাম, আজ আমি কাউকে ভীষণ মিস করছি। আচ্ছা, কাকে? শোনায় নাকি? না 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 না, আমি সুনয়নাকে কেন মিস করতে যাবো তুমি বলো? আমি সুনয়নাকে একদম মিস করছি না। মানে আমি বলছি কি ম্যাডাম, যে ওই ভালোই হয়েছে যে ও এখানে আসেনি, আর এসেই বা কি করতো, কাচার কাচার পাকার পাকার এইসব করে এটা খাবো ওটা খাবো এসব করতো। বাট আমি শুধু ওই জেনারেল নলেজের জন্য জিজ্ঞাসা করছিলাম যে সুনয়না এলো না কেন। তোমরা দুজন না একসাথে থাকলে ঝগড়া করো, আর যখন একসাথে থাকো না তখন ওকে মিস করো না। আমার মনে হচ্ছে যে তুই ওকে এতটাই মিস করছিস যে সুনয়না খুব তাড়াতাড়ি মিস থেকে মিসেস হতে চলেছে। কি বস আপনি কে যা জি? খুশি তাই বলতে। শোনায় না এলো না কেন আমাদের সঙ্গে? এখন সুনয়না এই কারণে আসেনি যে বিল চলে এসেছে, দেখো। বাহ বিল হাজির। থ্যাংক ইউ ওয়েটার। কি হলো ভাই তোমার? অ্যাসিডিটি? বস আমার কারেন্ট লাগলো। কারেন্ট? কেডি, কারেন্ট? আরে দবে, তুই এখানে কি করছিস? এই একটা কেসের ব্যাপারে একজনকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম, তোকে দেখলাম তাই চলে এলাম। কিন্তু তোর চোখে মুখে কেন টেনশন রয়েছে? এত টেনসড কেন আছিস? হীরের চুরি নিয়ে খুব টেনশনে আছি ভাই। অপরাধী কে কিছু জানতে পারলি? এখনো তো ঠিক কিছু বুঝতে পারছি না। ও সবাইকে 1200 ভোল্টের শক দিয়ে মেরে ফেলছে। জানি না এত কারেন্টও কোথা থেকে পায়। আচ্ছা, 1200 ভোল্টের কারেন্ট, ইয়ার এটা তো এই সমস্যা তোমাদের পুলিশের লোকজন, এত কাজ করো টিভি দেখার সময় পাও না। আরে ভাই খাওয়ার সময় নেই, টিভি কখন দেখবো? টিভিতে একটা শো দেখায়, একটা রিয়েলিটি শো। সেখানে একজন ব্যক্তি আছে যার শরীর থেকেই 1200 ভোল্টের কারেন্ট উৎপন্ন হয়, একটা চলমান জেনারেটর। মানুষের ভেতরে 1200 ভোল্টের কারেন্ট? হ্যাঁ দেখ, সেগুলোর ভিডিওটা একবার দেখ। চল, আমি বিলিকে একবার একটু আইসক্রিম খাইয়ে নিয়ে আসছি। কোনো দরকার পড়লে আমাকে ফোন করতে পারিস। ব্রেকের পরে আরো একবার আমি কুণাল শাস্ত্রী আপনাদেরকে স্বাগত জানাই, যার নাম ভারতের আশ্চর্য। এবার আপনাদের এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যে একজন সত্যিকারের ইলেকট্রিফাইং। বিশ্বাস করছেন না তো? তাহলে নিজেদের চোখেই দেখে নিন। মিস্টার কপিল স্বামী, কুড ইউ প্লিজ কাম হিয়ার? নমস্কার, আমার নাম কপিল স্বামী, আর আমি মধ্যপ্রদেশের এক গ্রামে থাকি। আমাদের এই শোয়ে আপনাকে স্বাগত কপিল বাবু। এক্ষুনি কুণাল আমাদের বলছিল যে আপনি নাকি সত্যি ইলেকট্রিফাইং। ও এরকম কেন বলল, আর এরকম কি আশ্চর্য আপনি দেখাতে চান? প্লিজ আমাদের সবাইকে দেখান সেটা। একদম। দেখলেন আপনারা মিস্টার ইলেকট্রিফাইং কপিল। তো আপনারা কি টোস্ট খেতে চান? নিশ্চয়ই। এটা কিভাবে করছে ভাই? একজনের ভেতরে এত ইলেকট্রিক কারেন্ট কি করে থাকতে পারে? আপনারা সবাই এটাই ভাবছেন তো যে কপিল বাবুর শরীরে যদি এত কারেন্ট থাকে তাহলে উনি কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স না ছুঁয়ে নেকেড ইলেকট্রিক ওয়্যার কেন ছুঁয়ে আছেন? যদি উনি কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ছুঁয়ে দেন তাহলে এই অ্যাপ্লায়েন্স পুড়ে যাবে। এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা কপিল বাবুর বৈদ্যুতিক শক্তিকে কম করে দেয় আর 440 ভোল্টে নিয়ে আসে, যা কিনা এই অ্যাপ্লায়েন্সের জন্য যথেষ্ট। তো বন্ধুরা, আপনারা কি কপিল বাবুর আসল শক্তিকে পরখ করতে চাইবেন? এই নিন কপিল বাবু। একেই বলে আশ্চর্য। 1225 ইলেকট্রিক ভোল্টের কারেন্ট। বন্ধুরা, কপিলের ভেতরে শুধু 100 নয়, 200 নয়, পুরো 1225 ভোল্টের ইলেকট্রিক কারেন্ট আছে, যাতে যে কোনো বড় ফ্যাক্টরির যে কোনো মেশিন চলতে পারে। আর যদি ভুল করে উনি কোনো মানুষকে ছুঁয়ে ফেলেন তবে সে বিদ্যুতের ঝটকায় মারাও যেতে পারে। এটা তুই কি করলি তবে?
আমি তো মজা করছিলাম। কিন্তু কপিল যেটা করেছে সেটা মজা নয়, এটা একটা ভয়ানক অপরাধ কেটি। আরে তো কোনো প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ ছাড়া আমি কখনোই কাউকে গ্রেপ্তার করি না কেটি। অপরাধী কোথায়? স্যার, অপরাধী ভীষণই বিপজ্জনক, তাই জন্য তাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। স্যার, আপনারই অপেক্ষা করছি। আমার অপেক্ষা? ওকে আগে থেকে কাঠগড়ায় নিয়ে এসে দাঁড় করাওনি কেন? স্যার, ওর এখানে আসা সাধারণ মানুষের পক্ষে ঠিক নয়, সেই জন্য ওকে পুলিশের নজরে রাখা হয়েছে। আপনি বললে ওকে নিয়ে আসতে পারি। অনুমতি দিলাম। Order, order. Silence in the court, please. এটা কি ধরনের অমানবিক কায়দা কাউকে আটক করার? আপনি জানেন না যে আদালতে কোনো অপরাধীকে হাত করা পরিয়ে কাঠগড়ায় দাঁড় করানো যায় না, আর আপনি একে এভাবে এনেছেন? স্যার, এ কোনো সাধারণ মানুষ নয়। যদি এ কাউকে ছুঁয়ে ফেলে তবে সে মারা যায়। আপনি কি বলতে চান সেটা পরিষ্কার করে বলুন। স্যার, এর হাত আর পা ব্যাটারি নেগেটিভ আর পজিটিভের মতো কাজ করে। এর ভেতর থেকে হাই ভোল্টেজ কারেন্ট বের হয়, 1200 ভোল্টের থেকেও বেশি। এই কথাটা কি সত্যি? আগে হ্যাঁ। আপনার হয়ে এই কেস কে লড়ছে? ইওর অনার, আমি লড়ছি ওর হয়ে কেসটা। দেরি করে আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অর্ডার, অর্ডার। সাইলেন্স ইন দ্য কোর্ট, প্লিজ। কেরি, তুমি তো তখন আমাকে এই খুনির ব্যাপারে বলেছিলে। টিভিতে একটা শো দেখায়, একটা রিয়েলিটি শো। সেখানে একজন ব্যক্তি আছে যার শরীর থেকেই 1200 ভোল্টের কারেন্ট উৎপন্ন হয়, একটা চলমান জেনারেটর আর কি। ইনি খুনি নন তবে। অল দ্য বেস্ট। আদালতের কাজ শুরু করা যাক। মহামান্য আদালত, কপিল স্বামীর এটাই অপরাধ যে উনি এই শহরের 3টি ডায়মন্ড ফ্যাক্টরিতে কর্মীদের হত্যা করেছেন আর কোটি টাকার হিরে আর নগদ টাকা নিয়ে পালিয়ে যান। এই হলো সেই পোস্টমর্টেম রিপোর্ট যাতে লেখা আছে মৃত ব্যক্তিদের 1200 ভোল্টের কারেন্ট দেওয়া হয়েছিল, যেরকমটা এখনই ইন্সপেক্টর দুবে বলছিলেন যে ওনার শরীর থেকে 1200 ভোল্টের কারেন্ট বেরোতে থাকে। আমার এই অভিযোগটা প্রমাণ করার জন্য আমি একজন সাক্ষীকে এখানে ডাকতে চাই, দিবাকর বাবুকে। অনুমতি দিলাম। সবার আগে আমি আপনাকে অনুরোধ করব যে আপনার পরিচয় আদালতকে দিন। জজ সাহেব, আমার নাম দিবাকর ব্যানার্জি। আমি জেনেটিক সায়েন্সে পিএইচডি করেছি আর এক্সেল রিসার্চ ল্যাবরেটরিতে একজন রিসার্চার হিসাবে কাজ করি এখন। জেনেটিক মিউটেশনের উপরে আমার 2টো বইও আছে। অনেক ধন্যবাদ দিবাকর বাবু। আপনি ভারতের এক অদ্ভুত শো যেখানে আপনি জাজ হয়েছিলেন। আগে হ্যাঁ। তো সেই শোতে এমন কি ছিল? এই শোয়ে আমরা সেই রকমই লোকেদের ডাকি যাদের অসামান্য ক্ষমতা থাকে, যাদের কিছু জীবনে করে দেখানোর ইচ্ছে থাকে। সেই কারণে জজ সাহেব ওই শোয়ের নাম ছিল ভারতের আশ্চর্য। তো এই কপিল স্বামী ওখানে অংশগ্রহণ করেছিলেন? আগে হ্যাঁ, নেওয়াই উচিত।
কারণ সত্যিকারের উনি একজন ভারতের আশ্চর্য। উনি পৃথিবীতে ভারতের নাম সত্যি উজ্জ্বল করতে পারেন। না, এখন তো নয়, এখন তো উনি ভারতবর্ষের মানচিত্রের ওপর কলঙ্কের ছাপ ফেলে দিয়েছেন। আপনি বলতে পারেন কি বিশেষ শক্তি আছে এনার ভেতরে? জজ সাহেব, ওনার শরীরে 1200 ভোল্টের থেকেও বেশি ইলেকট্রিক পাওয়ারের কারেন্ট আছে। এরকম কি অন্য কেউ আছেন যার শরীরের ভেতর থেকে 1200 ভোল্ট কিংবা তার বেশি কারেন্ট বেরোয়? আগে না, এর আগে আমি কখনো দেখিনি বা শুনিনি। মিস্টার পাঠক, আপনি সাক্ষীকে কোনো প্রশ্ন করতে চান? আগে না ইওর অনার, যেটা জানার সেটা যখন সবাই ইতিমধ্যে জেনে গিয়েছে, তখন আমি আর তা নিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কিন্তু একটা ব্যাপার আছে যেটা আপনিও জানেন না হুজুর। যেখানে এই ঘটনা ঘটেছে সেই কারখানায় 440 ভোল্টের মিটার লাগানো ছিল। আর ঝটকা লাগে 1200 ভোল্টের। 440 ভোল্টের মিটার লাগানো রয়েছে, তার মানে এটা নয় যে সেটা থেকে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা যায় না। এই কাজটা জেনারেটর দিয়ে করা যেতে পারে। মিস্টার পাঠক একদম ঠিক বলেছেন, জেনারেটরও তো নিয়ে আসতে পারে। মহামান্য আদালত, আমি চাই যে সত্যি কথাটা ইন্সপেক্টর দুবে বললেই ভালো হয়। অনুমতি দিলাম। স্যার, জেনারেটরের ব্যাপারটায় আমি একমত নই। সব থেকে ছোট জেনারেটরও এই এত বড় হয়। আমি ঘটনাস্থলে খুঁজে দেখেছি আর আশেপাশের লোকজনের সঙ্গেও কথা বলেছি। যখন এই ঘটনা ঘটে তখন ওখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, যাকে 1200 ভোল্টের ঝটকা দিয়ে মারা হয়েছে। যদি খুনি ওখানে জেনারেটর নিয়ে যেত তবে সিকিউরিটি গার্ডের চোখ এড়িয়ে মিটার বক্স অব্দি যেতে হতো, আর মিটারের সঙ্গে ওটাকে কানেক্ট করতে হতো। এত বড় জেনারেটরের সঙ্গে গার্ডের চোখে ধুলো দিয়ে ভেতরে ঢোকা খুব মুশকিল। তাহলে তার মানে সুযোগটা বুঝেই খুনি খালি হাতেই গেছিল। জেনারেটর ওখানে গেছিল কিন্তু কপিল স্বামী রূপে। ইওর অনার, আমি অভিযোগকারীর তরফ থেকে জানতে চাই যে এনার কাছে ঠিক কি প্রমাণ রয়েছে যে আমার মক্কেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দেখুন, আমার কাছে প্রমাণ আছে। আগে আমি হলাম হ্যাপি স্টার হোটেলের ম্যানেজার। কপিল স্বামী আমাদের হোটেলেই উঠেছিলেন রুম নম্বর 302-এ, তাও আবার বিগত 1 মাস ধরে। 1 মাস ধরে আছে, তার মানে তো বিলও বেশ বড়ই হয়েছে। তাহলে পেমেন্ট করতেন কিভাবে? উনি প্রত্যেক সপ্তাহে নগদ টাকা দিয়ে হিসেব মিটিয়ে দিতেন। এটা সেই নোট না যেটা আপনি আমাকে দিয়েছিলেন? হ্যাঁ স্যার। মহামান্য আদালত, এটা সেই নোট যেটা কপিল উমংবাবুকে দিয়েছিলেন হোটেলের বিল মেটানোর জন্য। আর এটা সেই নোটগুলো সিরিয়াল নাম্বারের লিস্ট যেটা যোগেশের কারখানা থেকে চুরি হয়ে গেছিল। উনি সেই দিনই এটা ব্যাংক থেকে তুলেছিলেন। আর এখন দেখার ব্যাপারে এটাই যে মহামান্য আদালত, এই নোটের সিরিয়াল নাম্বার আর এখানে লেখা সিরিয়াল নাম্বার দুটোই মিলে যাচ্ছে। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। আচ্ছা, এই নোট আপনার কাছে কি করে আসলো? সেটা আমি জানি না। আমি তো শুধু একটা পার্সেল পেতাম, আর তার ভেতরে লেখা থাকতো যে ঠিক কোন সময় আর ঠিক কোন জায়গায় আমাকে পৌঁছাতে হবে। সেটা ছাড়া আর কিছুই লেখা থাকতো না। খুব আশ্চর্য কথা যে একজন অচেনা লোক আপনাকে পার্সেল পাঠায়, তাও টাকার, আর সে আপনাকে বলে যে বলে দেওয়া সময় বলে দেওয়া জায়গায় আপনাকে পৌঁছে যেতে, আর আপনাকে দিয়ে কিছু করায় না। আশ্চর্য কথা, তাই না? না, শুধু জায়গা আর সময় লেখা থাকতো। আমি যখনই ওখানে যেতাম সেখানে আমি কাউকে দেখতে পেতাম না। আচ্ছা, একটা কথা বলুন তো, সেই জায়গাটা কোথায়? আমার মনে নেই। আমি তো হোটেলের ট্যাক্সিতে যেতাম। ওই ট্যাক্সিওয়ালা তাহলে সব জানে। আমি হ্যাপি স্টার হোটেলের প্রাইভেট ট্যাক্সি চালাই, আর কপিল বাবুকে আমি একবার নয় 3 বার ওনাকে আমার ট্যাক্সিতে করে আলাদা আলাদা জায়গায় নিয়ে গেছি। আপনি কি বলতে পারেন ওই জায়গাগুলো কোথায়? 1 মিনিট। 3 তারিখে বিকানির রোড, 16 তারিখে মোমিন চক, আর 23 তারিখে তিওয়ারি রোড।
মানে এই সব কিছু আপনি এই ডায়েরিতে লেখেন? হ্যাঁ স্যার, কারণ প্রতি মাসের শেষ দিনে ম্যানেজারকে হিসেব দিতেই হয়। তাহলে তো আপনি এখানে সময়টাও নিশ্চয়ই লেখেন। হ্যাঁ স্যার, 1 মিনিট। রাতের 11টা বেজে 11 মিনিট আর 15 সেকেন্ডের কাছাকাছি। মহামান্য আদালত, এটা হলো সেই জায়গা যেখানে খুন হয়েছিল, চুরি হয়েছিল, আর সময়ও সেই একই, ঠিক রাত 11:30। হ্যাঁ, তো সেখানে পৌঁছানোর পর কি হতো? আমাকে সেখানে দাঁড়াতে বলে কপিলবাবু কোথাও চলে যেতেন, আর 45 থেকে 50 মিনিট পর উনি আসতেন। তারপর আমি ওনাকে নিয়ে আবার হোটেলে ফিরে আসতাম। মহামান্য আদালত, এতে এটা পরিষ্কার প্রমাণ হয় যে কপিল ট্যাক্সি নিয়েছিল, ট্যাক্সি নিয়ে সেখানে যায়, নির্দোষদের খুন করে, তারপর চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। আর এখন আমাদের এক মিথ্যা কাহিনী শুনিয়ে আদালতকে বিপথে চালানোর চেষ্টা করছে। চেষ্টা তো আপনি করছেন সিদ্দিকী বাবু, একজন নির্দোষকে হত্যাকারী প্রমাণ করার, আর সেরকমটা আমি আপনাকে করতে দেব না। ভাই, তুমি আমাকে এটা বলো যে যখন কপিল ফিরে আসে তখন তার হাতে কোনো ব্যাগ বা থলি এরকম কিছু ছিল কি ওর হাতে? আগে না স্যার, ওনার হাতে এমন কিছুই থাকতো না। ও খালি হাতে ফিরে আসে ইওর অনার। যদি চুরি ও করে থাকে তবে এটা স্পষ্ট যে চুরির ওই জিনিসপত্র ও নিজের সঙ্গে নিয়ে আসবে, কিন্তু ওর হাতে কিছু ছিল না, তার মানে ও চুরিটা করেনি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বাকি প্রশ্ন হলো সেই নগদ টাকাটা যেটা উনি হোটেলের ম্যানেজার উমং বাবুকে দিয়েছিলেন নিজের বিল মেটানোর জন্য। এই প্রশ্ন আমি উমং বাবুকে ডেকে করতে চাই। উমং বাবু, যখন কপিল বাবু আপনাকে ওই নগদ অর্থ দিয়েছেন তার বিল মেটানোর জন্য, তখন আপনি ওনাকে রসিদ দিয়েছিলেন সেই টাকাগুলোর 4 তারিখ, 15 তারিখ আর 24 তারিখ। হ্যাঁ। কপিল, তুমি যে ওই নগদ টাকার পার্সেলটা পেয়েছিলে সেটা কত তারিখে পেয়েছিলে তুমি? স্যার, ওই তারিখগুলো তো আমার মনে নেই, কিন্তু যখনই আমি ওই পার্সেল পেতাম আমি নিচে চলে যেতাম এবং ভাড়া মিটিয়ে দিতাম। ওই দিনেই, ওই তারিখেই এ বিল মিটিয়ে দিত ইওর অনার, যে তারিখে ওই নগদ টাকার পার্সেল পেত। আর এগুলো সেই দিন, এই 3টে দিনই ইওর অনার, সেই 3 দিন যখন কারখানাতে চুরি হয়েছিল আর হত্যা হয়। মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছি ইওর অনার যে হত্যাকারী কপিল নয়, অন্য কেউ হবে। অন্য কেউ যে হত্যা করত, চুরি করত, আর তারপর চুরির টাকাটা কপিলকে পাঠাতো, আর সঙ্গে চিঠি পাঠাতো ওকে পরবর্তী ঘটনাস্থলে যাওয়ার কথা বলে। রিওনার 3 বার এরকম ঘটনা ঘটে, কিন্তু 4র্থবারও তা হতে পারত, কিন্তু কপিলকে পুলিশ তার আগে হেফাজতে নিয়ে নেয়। যে কারণে রিওনার সম্ভবত এটা যে আসল হত্যাকারী তার পরিকল্পনাটা বদলে ফেলে। ওহো, তা আপনার কথা অনুযায়ী অন্য কেউ যে এই কপিলকে ফাঁসাতে চায়? কিন্তু এটা অসম্ভব ইওর অনার, কারণ 1200 ভোল্টের ঝটকা দেওয়ার ক্ষমতা শুধু এই কপিলের আছে, আর কারণ নেই। কপিলের পার্সেলের গল্প একেবারেই মিথ্যে ইওর অনার। রিওনার, কাউকে পাওয়া যায়নি তার মানে এটা দাঁড়ায় না যে কেউ ছিলই না। আমার পুরো বিশ্বাস আছে যে কেউ ছিল, আর যতক্ষণ না সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যে কপিলকে নগদ টাকার ওই পার্সেলটা পাঠাতো, এই কেসটায় কোনো রকম সিদ্ধান্তে গিয়ে পৌঁছানো ঠিক হবে না ইওর অনার। সেই ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য আমি আদালতের কাছে সময় চেয়ে নিচ্ছি। এই আদালত এই মাসের 14 তারিখ পর্যন্ত মুলতবি রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজন। যে ব্যক্তি পার্সেল পাঠিয়েছিল তোমাকে, চেনো তুমি সেই ব্যক্তিকে? না স্যার, আমি তখন খুব গরিব ছিলাম। যেই ফোনটা আসলো
অনেক টাকা কামানোর লোভে গ্রাম ছেড়ে শহরে চলে এলাম। এক মিনিট, ফোন এসেছিল তোমার? কার ফোন এসেছিল? নাম্বারটা অচেনা। আচ্ছা এক মিনিট। শ্রমণ, ফোন নাম্বারটা কত তোমার? দেখেছিস কতদিন আগে ফোন এসেছিল? এই 40-45 দিন আগে। বিগত 40 থেকে 45 দিন আগে এই নাম্বারে যা যা ফোন এসেছিল সেগুলো আমাকে বল। তো এখানে মুম্বাইতে কাকে কাকে চেনো তুমি? এখানে আমার কোনো বন্ধু বা আত্মীয় নেই। হ্যাঁ, তবে ওই টিভি প্রোগ্রামটায় অংশগ্রহণ করে অনেকের সাথে পরিচয় হয়েছে। কার কার সঙ্গে? শোয়ের অর্গানাইজার আর আরও অনেকের সাথে পরিচয় হয়েছে, কিন্তু সবার নাম আর চেহারা ভালোভাবে মনে নেই। আর কিছু খবরের কাগজের লোকের সাথেও, কিন্তু তাদের আমার পছন্দ হয়নি। কেন, এরকম কি বিষয় ছিল তাদের? স্যার আমাকে এমনভাবে দেখছিল যেন আমি একটা সার্কাসের জানোয়ার। আর কেউ, মানে ধরো কোনো বিশেষ ব্যক্তি যার সঙ্গে তোমার পরিচয় হয়েছিল? ওই একজন ল্যাবরেটরির লোক ছিলেন, আর হ্যাঁ, একজন বিমান সেবিকা ম্যাডাম। মানে বিমান সেবিকা সে কে? যে ওই শোয়ের বিচারকও হয়েছিলেন, মায়া মেম সাহেব, যিনি আমাকে একবার ওনার বাড়িতে নেমন্তন্নও করেছিলেন। খুব বড় মন ওনার। উনি আবার আমার মা আর আমার স্ত্রীর জন্য উপহার দিয়েছিলেন। খুব ভালো মানুষ বেচারি। যদি ভালোই হয় তাহলে বেচারি কেন বলছো? আমি শুনেছি ওনার স্বামীর কারবার খুব একটা ভালো চলছে না। আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ওনার সব কষ্ট যেন দূর হয়ে যায়। খুবই ভালো একজন মানুষ তুমি, কপিল। তাতে কি লাভ স্যার? ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু হলো না। সবাই রাক্ষস বলে ডাকতো সবসময় আমাকে। বড় হওয়ার পরেও কিছুই বদলায়নি। আমার এই শক্তি আমার কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দেখুন না স্যার, কেমন ঝামেলায় জড়িয়ে পড়েছি। হ্যাঁ কপিল, এখন পরিস্থিতি তো একটু কঠিন, কিন্তু অনুরোধ করব তোমাকে যে আগ্রহটা ধরে রাখো। আমি রয়েছি তোমার সঙ্গে। এই বিশ্বাসটা তোমাকে আমি দিতে পারি যে তোমার সঙ্গে কোনো অন্যায় আমি হতে দেব না। ব্যাস, এখন আপনি ভরসা স্যার। একটা কথা বলো কপিল, তুমি আমায় এই শক্তির সঙ্গে তুমি সাধারণ জীবনযাপন করো কি করে? তোমার স্ত্রী, তোমার মা? স্যার, আমার ঘরে আমি রাবারের গ্লাভস আমার হাতে আর পায়ে পরে নিতাম, কিন্তু এখানে এই কাঠের তক্তা আর এই শিকলগুলো স্যার আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমার খুব কষ্ট হচ্ছে স্যার। আমি কারোর ওপর আক্রমণ করব না স্যার। আমার একান্ত অনুরোধ আপনাকে, আমাকে এই অবস্থা থেকে মুক্ত করে দিন স্যার। আমি কারোর উপর আক্রমণ করব না স্যার। আমার খুব কষ্ট হচ্ছে স্যার। আমি কারোর উপর আক্রমণ করব না স্যার। আমার একান্ত অনুরোধ আপনাকে, আমাকে এই অবস্থা থেকে মুক্ত করে দিন স্যার। আমি কারোর উপর আক্রমণ করব না স্যার। তুমি চিন্তা করো না কপিল, কাল আমি আদালতে মহামান্য বিচারকের কাছে আবেদন করব যে তোমাকে যেন এগুলো থেকে মুক্ত করে দেওয়া হয়। তুমি বলেছিলে যে গবেষণাগারের লোকজন তোমার সঙ্গে যোগাযোগ করেছিল। কি বিষয়, কি কাজ ছিল ওদের তোমার সঙ্গে? এক্সেল ল্যাবরেটরিতে মুকেশ বাবু আছেন, সায়েন্টিস্ট। আরে কপিল, অ্যামেজিং! সত্যি তোমার দারুণ শক্তি আছে, নো ডাউট। তুমি দুনিয়ার অষ্টম আশ্চর্য। আচ্ছা, এই ইলেকট্রিক পাওয়ার তুমি পাও কোথা থেকে আসে সেটা তো জানি না স্যার, কিন্তু ছোটবেলা থেকেই এই শক্তি আমার ভেতরে আছে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আমার এই কার্ডটা তুমি রাখো। আর উনি আমাকে ওনার ল্যাবরেটরিতেও নিয়ে গেছিলেন। আমার যতদূর ধারণা যে ওখানে তো বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণে পরিবহন করা হয়ে থাকে, তো তোমার ওপর কোন প্রকারের প্রয়োগ করেছিলেন তারা? সেটা প্রায় 8 মাস আগের একটা ঘটনা। কপিল, তুমি রেডি তো? মুকেশ, তুমি এটা কি করছো ভাই? এত হাই ভোল্টেজ কারেন্টে তো এই লোকটা মারা যাবে। কোনো কারেন্টেরই পাওয়ার ওকে মারতে পারবে না। আমার তো পুরো বিশ্বাস যে ওই ট্রান্সফরমারের ধাক্কাকেও সামলে নেবে।
কপিল, আর ইউ রেডি? হ্যাঁ, রেডি। Here we go. 1, 2, 3. Fantabulous. Can't believe it. It's fantabulous. কমপ্লিটলি আনবিলিভেবল, অসম্ভব। এটা কি করে হতে পারে? কপিল, তুমি মানুষ না বিদ্যুতের পোস্ট? হ্যাঁ, বিদ্যুতের পোস্ট না, এ তো একটা চলন্ত জেনারেটর। এর সাহায্যে আমরা আমাদের অনেক কাজ করিয়ে নিতে পারবো, আর আমাদের কেউ আটকাতে পারবে না। ওনারা অনেক রিসার্চ তারপর করেছেন। আর আমি যখন ওখান থেকে চলে যাচ্ছিলাম তখনই আমাকে কেউ মারলো। তারপর যখন আমার চোখ খুলল, আমি দেখলাম আমি একটা বাস স্ট্যান্ডে পড়ে আছি, আর 4 দিন কেটে গেছে। ওই 4 দিন আমার সাথে কি হয়েছে আমি সত্যি কিছু জানি না। না, সেটা আমি খোঁজ নিয়ে নেব। 1 মিনিট। হ্যাঁ শ্রবণ, বল। কেমন আছে বস? বস, আমি একদম ঠিক আছে। ও, আমি ভুলে গেছি তো। ও, আমি যেটা বলতে চাইছিলাম যে তুমি আমাকে যা যা বলেছিলে আমি সব খোঁজ নিয়েছি, পুরো খোঁজ নিয়েছি। বস, টোটাল 3টে ফোন এসেছিল। একদম ওই প্রথম ফোনটা এসেছিল ওই টিভি চ্যানেল। হ্যাঁ, বস, দ্বিতীয় ফোনটা এসেছিল ওই কি যে বলে ওই ওই যে আরে ভাই ওই 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 কি যে বলে, আরে ওই যে ডাক্তার হয় না, ওই যে কি যেন সাদা কোট পরে বা কি সব কোটে থাকে, আর অনেকগুলো লোক একসাথে থাকে, আর ওটা কি বলে, তার রং বেরঙে ধোয়া বেরোয়। আরে হ্যাঁ, ওই এক্সেল ল্যাবরেটরি। এক্সেল ল্যাবরেটরি। হ্যাঁ, দ্বিতীয় ফোনটা এসেছিল এক্সেল ল্যাবরেটরি থেকে। তৃতীয়টা মায়া বাজাজে। হ্যাঁ বস, আমি এমন একটা খবর পেয়েছি না, ওই যে তোমার একটা কপিল ভাই আছে না, আমি আমার আজকের শুনানির শুরুতেই এই আদালতের কাছে একটা আবেদন করতে চাই যে আমার মক্কেল কপিলকে এই সমস্ত বেড়ি থেকে যেন মুক্ত করা হয়। না না হুজুর, এসব আপনি কিছু করবেন না। এ খুব বিপজ্জনক মানুষ। যদি একে খুলে দেওয়া হয় আর ও যদি কাউকে ছুঁয়ে ফেলে, তবে তো এখানে সবাই মারা যাবে। ইয়নার, কপিল ছোটবেলা থেকে ওর পরিবারকে নিয়ে এই সমাজে রয়েছে, আর আজ পর্যন্ত ওর কারণে কারোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখানে শহরে তো হয়েছে। শহরে যে ঘটনাটা ঘটেছে সেটা কপিলের জন্য হয়েছে, সেটা এখনো প্রমাণিত হয়নি। ইয়নার, আমি অনুরোধ করছি আপনার কাছে যে কপিলকে ওর বেরি থেকে মুক্ত করা হোক। আর আমি কথা দিচ্ছি আদালতকে যে ওর কারণে এখানে কারোর কোনো ক্ষতি হবে না, আর যদি হয় তাহলে আপনার ইচ্ছে মতো সাজা শোনাতে পারেন। কপিলের শিকল খুলে দেওয়া হোক। ধন্যবাদ ইওর অনার। থ্যাংক ইউ স্যার।
সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, আমি এবার এক্সেল ল্যাবরেটরির অন্যতম গবেষক মুকেশ বাবুকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মুকেশ বাবু, আপনার গবেষণাগারে বিদ্যুৎ উৎপাদনের ওপর সংশোধন করা হয়ে থাকে, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। আর এরকমই এক সংশোধন আপনি কপিলের ওপর করেছিলেন, এটা জানার জন্য যে ওর শরীরে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ স্যার। মিস্টার পাঠক, এসব আমরা জানি যে মুকেশ বাবু কপিলকে রিসার্চের জন্য ডেকেছিলেন। এটা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? ইওর অনার, আমি এটা প্রমাণ করতে চাইছি যে মুকেশ বাবু কপিলের উপর একটা গবেষণা করেন, এটা জানার জন্য যে আসলে কিভাবে বিদ্যুৎ সেখানে উৎপাদিত হয়ে থাকে। এই রহস্যটা জানার পর ইনি কপিলের ভেতরে যেই বিদ্যুতের শক্তি রয়েছে সেটা নকল করলেন, মানে সেটা রেপ্লিকেট করলেন। তারপর উনি সেই শক্তিটাকে নিজের শরীরের মধ্যে আটকে নিলেন আর তারপর হিরে চুরি করলেন, আর হত্যাটাও ইনিই করেছেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। স্যার স্যার, আমি এমন কিচ্ছু করিনি। আই এম স্টিল স্টান্ট যে কপিলের শরীরে কিভাবে এই অদ্ভুত শক্তি এলো। আর না আমি কোনো পাওয়ার কোড অ্যাপ্লাই করেছি। না মানে এটা জানার চেষ্টা তো আপনি করেছিলেন কিনা? করেছিলেন চেষ্টা আপনি চেষ্টা করেছিলেন আপনি, তো এটা সম্ভব যে আপনি রহস্যটা জেনে ফেলেছেন আর আপনার লোকেদের এটা আপনি জানাননি, আর নিজের ভেতরে এই শক্তিটা ধারণ করে আপনি এই ঘটনাটা ঘটিয়েছেন। আমি ক্ষমা চাইছি হুজুর, পাঠক বাবু মুকেশ বাবুর ওপর বিনা কারণে দোষ দিচ্ছেন। কারণ রয়েছে ইওর অনার, আর কারণটা হলো এই যে কপিল যেই হোটেলটাতে থাকতো ওই হোটেলে এক্সেল ল্যাবরেটরি থেকে 1 মাসের মধ্যে 30 বার ফোন এসেছিল, আর একবারও সেই ব্যক্তি কপিলের সঙ্গে কথা বলেননি। যার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে ফোনটা করা হতো শুধুমাত্র ওর সম্বন্ধে তথ্য পাওয়ার জন্য। এখন এক্সেল ল্যাবরেটরিতে মুকেশ বাবু ছাড়া অন্য কেউ এমন ছিলেন না যার কপিলের এই ধরনের শক্তির ওপর আগ্রহ থাকতে পারে। আপনি কি বলছেন? আমাদের ল্যাবরেটরি থেকে কেউ কেন ফোন করবে? আমি কোনো ফোন কল করিনি, আর যদি অন্য কেউ করে থাকে তবে সেটা আমি জানি না। এক্সেল ল্যাবে 200-রও বেশি লোক কাজ করে, যে কেউ হতে পারে পাঠক বাবু, হতে পারে কপিল বাবুই সেখান থেকে ফোন করেছেন, উনিই তো ওখানে আসা যাওয়া করতেন। সব দোষ অন্য কারুর ওপর চাপানোর জন্য। সিদ্দিকী বাবু, আপনি শুধুমাত্র বলার জন্য এগুলো বলছেন, গুরুত্বপূর্ণ কিছু বলছেন না। মানছি কপিল বাবুর মধ্যে এই অসামান্য শক্তি রয়েছে, এই ক্ষমতা রয়েছে যে নিজের মধ্যে 1200 ভোল্টের বিদ্যুৎ নিজেই উৎপাদন করতে পারেন, কিন্তু এনার মধ্যে এই ক্ষমতাটা নেই যে একই সময় দুটো আলাদা আলাদা জায়গায় উপস্থিত থাকতে পারেন। যখনই হোটেলে ফোন এসেছিল ইনি তখন হোটেলেই ছিলেন। যদি ইনি হোটেলেই থাকেন তাহলে ইনি ওখান থেকে ফোন কি করে করতে পারবেন? মুকেশ বাবুই ফোন করেছেন, মুকেশ বাবুই চুরি করেছেন, এই কথার কি প্রমাণ আছে? যখন নাকি কপিল বাবুই এসব করেছেন, আর তার প্রমাণও আছে সবার সামনে। ইওর অনার, সর্বপ্রথম তো অভিযোগকারী এরকম কোনো সাক্ষী বা প্রমাণ আদালতে দাখিল করতে পারেননি যাতে প্রমাণিত হয় যে এই হত্যাটা আমার মক্কেল করেছেন, আর তৃতীয়ত ওনার কাছে কোনো সাক্ষীই নেই যাতে এটা প্রমাণিত হয় যে আমার মক্কেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হুজুর, মহামান্য পাঠক বাবুই ছিলেন ওই ব্যক্তিকে হাজির করার জন্য, ওই পার্সেলওয়ালা ব্যক্তিকে। কোথায় আছে সেই পার্সেলওয়ালা যে কপিলকে পার্সেলটা দিয়েছিল? মিস্টার পাঠক, আমার আশা ছিল যে আপনি এই শুনানিতে ওই পার্সেল দিয়ে যাওয়া ব্যক্তিকে অবশ্যই হাজির করবেন। ছাড়ুন, মিস্টার মুকেশের ওপর আপনার আনা অভিযোগ পুরোপুরি ভুল না হলেও আপনার কাছে ওনার বিরুদ্ধে কোনো জোরালো সাক্ষী বা প্রমাণও তো নেই। এই পরিস্থিতিতে এই আদালত আপনার কথা মানতে পারছে না। ইওর অনার, খোঁজ খবর চলছে আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই কেসের শেষ তারিখের আগেই আমি গুরুত্বপূর্ণ সাক্ষ্য আর সাক্ষী আর অপরাধীকেও এই কোর্টের সামনে হাজির করে দেব। এই আদালত 2 দিনের জন্য মুলতবি করা হলো। কোর্ট ইজ অ্যাডজর্ন। মুকেশকে দেখে মনে হচ্ছে যে ও কোনো রকম কিছু লুকোচ্ছে মনে হয়। যা, ওর কিছু কর, খোঁজ নিয়ে যে গল্পটা কি।
ডিকিটা আবার কে খুললো?